আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে দুইটা পিএসডি ফাইল দেখতে পাচ্ছি। আমরা একদম শুরুতে বিজনেস কার্ড দিয়ে শুরু করি। এখানে কোম্পানিটার ছিল একটা এভিয়েশন কোম্পানি, লোগোটা আমার করা ছিল। আচ্ছা, এটা ছিল ওদের বিজনেস কার্ড, এটা লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে একটা নিচে একটা শেপ। তো এখানে আমরা যদি পিএসডি ফাইলটাকে প্রিন্ট দিতে চাই, তাহলে কিন্তু যখন আমরা ডেলিভারি দেবো তখন কিন্তু আমাদেরকে এই ব্লিড এরিয়াটা অ্যাড করে দিতে হবে। ওকে, তো আমরা এরকম ব্লিড এরিয়া অ্যাড করে দিই, দিয়ে আমাদের তাহলে পুরো ডাইমেনশনটা হবে 3.75 বাই 2.25 ফাইনাল সাইজটা। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে শেপগুলো আমরা ইউজ করি নিচে, সেগুলোর জন্য একদম 3.75 বাই 2.25 পর্যন্তই যায়। হ্যাঁ, তবে আমরা যখন বায়ারকে দেখাইছি তখন কিন্তু 3.5 বাই 2 দেখাইছি। তার মানে আমি যদি বায়ারকে দেখানোর অবস্থাটায় যেতে চাই, তাহলে আমি বায়ারকে দেখাইছি এই এতটুকু জায়গা, এতটুকু দেখাইছি ওকে, ও কিন্তু এতটুকুই দেখছে, দেখে কিন্তু ডিজাইনটাকে সে অ্যাকসেপ্ট করছে। এখন আমরা যদি ফাইল ডেলিভারি দিই, তাহলে আমাদেরকে ওই এক্সট্রা অংশটুকু অ্যাড করে দিতে হয়েছে, শেপগুলোকে আবার বাইরে পর্যন্ত এক্সটেন্ড করে দিতে হয়েছে। এখন এই ধরনের কার্ভ শেপ হলে ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলোকে টেনে বাইরে বের করা কঠিন, একটু ডিফিকাল্ট হয়ে যায় কার্ভ শেপ হলে, কারণ এটা তো কার্ভ। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিই, তাহলে তো আর কার্ভটা থাকবে না। সেই জন্য তখন আমাদেরকে যেটা করতে হয়, এই দুই সাইডটা পুরো সেটটাকে আমরা ট্রান্সফর্ম করে, এই যে সেটটা এখানে আছে, এই সেটটাকে ট্রান্সফর্ম করে আমরা এই দুই সাইডটা একটু মেকআপ করে নিই, শুধু দুই সাইডটা। আর নিচের যে শেপটা থাকবে, এই নিচের যে পার্টটা থাকবে, সেটা আমরা কিন্তু এক্সটেন্ড করে নিচে পারি। তা আমরা দেখতেছি যে এইখানে এই শেপটা মেবি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসা। এটা ইলাস্ট্রেটরে করছিলাম, আমার এই শেপটা ইলাস্ট্রেটরে করা। হ্যাঁ, ইলাস্ট্রেটর ফাইল দিয়ে করা। তো ইলাস্ট্রেটর থেকে করে ওখানে নিয়ে গেছিলাম, এই হচ্ছে বিষয়। তো সেটা কোনো বিষয় না। তাহলে যদি এরকম হয় যে ইলাস্ট্রেটরে আমি ডিজাইনটা করছি, সেখান থেকে শেপটা নিয়ে সেখানে ইউজ করছি, এখানে কিন্তু সেটা স্মার্ট অবজেক্ট ফরম্যাটে আসবে, কারণ এখানে মাল্টিপল কালার আছে। যে আমি যদি একটা শেপ হয়ে যাও, তাহলে আমি পেস্ট করার সময় শেপ অপশনটাও দেখাই দিতে পারতাম। এটা কি জানা আছে? মানে আমি ইলাস্ট্রেটরে কোনো একটা শেপ তৈরি করছি, যে মনে করলাম যে এই শেপটা তৈরি করছি, একটা শেপকে আমি যদি এখান থেকে কপি করে নিয়ে ফটোশপে গিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তখন কিন্তু এই যে অনেকগুলো অপশন আসে। আমি শেপ হিসেবে চাই পাথ, পিক্সেল, স্পট অবজেক্ট। স্পট অবজেক্ট হলে আমি এখানে কোনো কিছু করতে পারবো না, এখানে ডাবল ক্লিক করলে ওটা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হবে, আবার ওখানে গিয়ে চেঞ্জ করে সেভ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হবে। আমি যদি মনে করি যে না, আমি ওটাকে শেপ আকারেই চাই, এখানেই আমি কালার টালার চেঞ্জ করবো, তাহলে আমি ওকে করে দিলে শেপ আকারে কিন্তু শেপটা চলে আসছে। এখন শো করতেছে না, কারণ কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশে গেছে। আমি যদি এখন কালারটা চেঞ্জ করি, এই যে শেপটা কিন্তু চলে আসছে। আমি যদি কন্ট্রোল টি দিয়ে দেখি, একদম এক্স্যাক্টলি ওই সাইজের একটা শেপ চলে আসছে। এটা কিন্তু এখন শেপ আকারে আসলো। আমি এখন এইটাকে এখানেই যা খুশি তাই করতে পারবো, কালার চেঞ্জ করা সব কিছু করতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে যে এইখানে কিন্তু একটা শেপ ছিল না, এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা শেপ ছিল এবং কালারগুলো আলাদা ছিল। এখন আমি যদি পুরোটাকে এইভাবে সিলেক্ট করে কপি করে নিই, আর এখানে যদি পুরোটাকে আমি শেপ আকারে করি, তাহলে একটা শেপে পরিণত হয়ে যাবে। এই যে একটা শেপ হবে, চারটা শেপ কিন্তু আসলো না, বুঝা গেল? চারটা শেপ আসে না। তবে ওই লেটেস্ট ভার্সন যে সফটওয়্যারগুলো আসছে 23, এটা তো ফটোশপে আমরা 21 ভার্সন ইউজ করতেছি না, 22-23 আবার এখানে আরেকটা অপশন অ্যাড করছে। মানে শেপ আকারে যদি আমি পেস্ট করি, চারটা শেপেই আসবে। 22-23 এই অপশনটা অ্যাড করছে। যখন 21 ইউজ করতাম, তখন মনে মনে ভাবতাম যে শেপগুলো আসলে সবগুলো আসলে ভালোই হতো। পরে যখন 22 আর 23-এর আপডেট আসলো, তখন দেখলাম এই জিনিসটা অ্যাড করছে, ভালোই লাগলো।
তো 23 যদি আমরা কখনো ইউজ করি তাহলে কিন্তু আমরা ওখানে ওই অপশনটা পাবো, যে 4টা শেপ এখানে যদি পেস্ট করি এখানে দেখবো যে ওইখানে শেপের অপশন আছে, তবে শেপগুলো একটা ফোল্ডার আকারে আসবে। এখানে যেমন একটা লেয়ার আকারে আসছে না, একটা ফোল্ডার আকারে পেস্ট হবে। এখানে ফোল্ডারটা ওপেন করলে দেখবো যে ওখানে 4টা শেপ। এই ওকে, তাহলে আমাদের যেটা বিষয়ে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা যদি এই অবস্থায় যদি ফাইলগুলো বাইরে ডেলিভারি দিই, তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে ব্লিড অ্যান্ড ট্রিম, আমাদেরকে অনেক সময় এটা অ্যাড করে দিতে হয়, যে ব্লিড অ্যান্ড ট্রিম আলাদা একটা লেয়ার, যে লেয়ারের মধ্যে কতটুকু ব্লিড কতটুকু ট্রিম সেটা বলে দেওয়া আছে। আমি যদি গাইডটাকে একটু হাইড করি, সাধারণত গাইডগুলো হাইড থাকে। এখানে বলা আছে যে সেফটি মার্জিন, এই লাল লালটা সেফটি মার্জিন আর এই নীলটা হচ্ছে ব্লিড। এই পর্যন্ত সে কেটে ফেলবে, এটা অফ করে অবশ্যই সেই কাজটা করবে। আবার অনেক সময় এসে বলে যে আমি রাউন্ড কাট করব, তুমি আমাকে একটা, মনে করেন যে সে বাসায় নিজের প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে, কিন্তু সে গোল করে কাটবে, কাঠটাকে গোল করে কাটতে চায় সে নিজেই। তো কীভাবে আমি গোল করে কাটবো, কতটুকু এরিয়া বরাবর কাটবো, তখন আমাদেরকে এই ডাই কাট অপশনটা অ্যাড করে দিতে হয়। ঠিক আছে, এইগুলো সবসময় প্রযোজ্য না। এগুলো যদি প্রিন্টিং কোম্পানি কাছে পাঠাই, ওরা এগুলো চায় না। প্রিন্টিং কোম্পানি এগুলা দেখে কাটে না, ওদের মাপ করাই আছে, ওরা ওইভাবেই কেটে ফেলবে। এই দাগের উপর বেস করে ওরা কখনোই কাটে না। অতএব এগুলো যদি আমরা হাইড করে রাখি ডেলিভারি দেওয়ার সময়, কখনোই এগুলো অন করে রাখা যায় না। তো এইরকম যদি একটা পিএইচডি ফাইল আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো থেকেই গেল। আমরা যদি এরকম একটা পিএইচডি ফাইল দিয়ে দিই আপনাদেরকে, একটা ফ্রন্ট এই পিএইচডি ফাইলটা দিয়ে দিলাম সাপোজ, তাহলে কি হলো, আমি কি করব, আমার যে ফাইলটা, আমার যে ডিজাইনটা, সেখানে আমি এই ডাই কাটের ফোল্ডারটা নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, আসলো, আর অ্যালাইন করে দেবো কন্ট্রোল এ, মুভ টুলে গিয়ে ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল সেন্টার, জায়গা মতো বসে গেল। বুঝে গেল? দেখার দরকার নেই, মানে অন করে যে দেখতে হবে, দেখে যে কনফার্ম করব সেটা জরুরি না, অটোমেটিক জায়গা মতো বসে যাবে। আবার এই লেয়ার, এই সেটটাকেও আমি এই নিয়ে গিয়ে এইখানে ছেড়ে দিলাম, আবার আমি 8 বারের সাথে অ্যালাইন করে ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল করে দিলাম, ও জায়গা মতো বসে যাবে, কারণ ওগুলো ওইভাবেই সাইজ করা আছে। বুঝে গেল? ওকে, তাহলে আমরা ফ্রন্ট সাইডটা বুঝে নিলাম। এবার চলে আসলাম ব্যাক সাইডটাতে। ব্যাক সাইডটাতে আমরা দেখতেছি এখানেও লোগোটা আছে। আর যেহেতু এভিয়েশন কোম্পানি, তো এভিয়েশন কোম্পানি সারা ওয়ার্ল্ডেই কাজ করবে, পৃথিবী নিয়েই তাদের কাজ, এক দেশ থেকে আরেক দেশে যাবে। তো স্বাভাবিকভাবে সেখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করলাম, যেটা তার পছন্দ হইল। এগুলো হচ্ছে সাধারণ একটা কনসেপ্ট। তো এরকম ওয়ার্ল্ড ম্যাপ এই সমস্ত এই রিলেটেড কোম্পানির সাথে ইউজ করলে অনেকেই পছন্দ করে। যেমন এই ধরনের এভিয়েশন কোম্পানি, তারপরে লজিস্টিক সাপোর্ট দেয় যারা, শিপের বিজনেস করে যারা, শিপমেন্ট নিয়ে কাজ করে, এরা, এই ধরনের কোম্পানিগুলোতে আমরা ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করলে ওয়ার্ল্ড ম্যাপটা তারা পছন্দ করে। যাই হোক, তাহলে এইটা আমাদের ডিজাইনটা বোঝা গেল। ডিজাইনটা কত সিম্পল, একদম এই যে লোগো, নাম, অ্যাড্রেস, ফোন, ইমেল, ওয়েবসাইট। এখানে যে ফন্টটা ইউজ করছি, এটা হচ্ছে ফন্টটার নাম হচ্ছে, ভুলে গেলাম কেন, জোসেফ অ্যান্ড সেন্স। যারা প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট পছন্দ করে, প্রিমিয়াম মানে একদম স্লিম চিকন হবে লেখাগুলা, তখন আমরা এই ধরনের ফন্টগুলো ইউজ করি, জোসেফ অ্যান্ড সেন্স। এইগুলো 7 দিলে আবার একদম ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। কারণ 7.5, আমরা একটু দেখি কত ইউজ করা হয়েছে, 7.5 ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 7.5 ইউজ করতে হবে, 7 ইউজ করলে একদম খুব চিকন হয়। বিজনেস কার্ডটা হচ্ছে পিডিএফ দিয়ে দিয়েছে, যখন আমি ইম্পোর্ট করলাম ইয়াতে ফটোশপে, দেখি 5 ফন্ট সাইজ দিয়ে আছে। না, 5-এ পড়া যায় না,
রিডিজাইন করার জন্য দিছিল তো? হ্যাঁ, ওটা তাহলে নিজেরাই করছে ওটা, মানে সাথে নিচে ইউজ করলে এটা পরা যায় না, খুব ছোট্ট হয়ে যায় একদম, মানে এত চিকন হবে যে বোঝা খুব মুশকিল হয়ে যাবে, কাছ থেকে দেখতে হবে, মানে আমি এত দূর থেকে দেখলে বুঝতে পারবো না। যাই হোক, ওগুলো আমি আমাদের মাথা কথা করি, আমরা সাথে নিচে যাবো না কখনো। যাই হোক, তাহলে এই হলো বিজনেস কার্ডটা। এখন আমরা বায়ার এসে আমাকে বলতেছে যে তুমি আমাকে এআই ফাইল দাও, একদম এক্স্যাক্টলি এআই ফাইল, এই পিএইচডি ফাইল আমার লাগবে না। তাহলে মনে রাখতে হবে, যদি বায়ার কখনো এআই ফাইল চায় তাহলে সবার প্রথমে আমরা বায়ারকে বলবো তুমি তোমার লোগোর এআই ফাইল আমাকে দাও। লোগোর যদি এআই ফাইল না থাকে তাহলে তো পুরোটা এআই হইল না, পুরোটা ভেক্টর হইল না। ও যদি বলে ভাই একটু মুভিং করে দেন তো, ডিরেক্ট বাতাস আসলে গলা শুকায় যায়। যদি এআই ফাইল না থাকে, ওর কাছে পিএনজি আছে, তাহলে কিন্তু ওটা মানে পারফেক্ট একটা ভেক্টর হবে না। পিএনজি তো ইলাস্ট্রেটরে গেলেও ফেটে যাবে। হ্যাঁ, যাই হোক, তাহলে যদি ওর কাছে লোগো থাকে তাহলে সে দিয়ে দিবে, না থাকলে তো নাই, যেটা আছে পিএনজি ওটা ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে আমাদের কাছে লোগোটার অবশ্যই ভেক্টর ফাইল আছে, আমরা এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইলাস্ট্রেটর ওপেন হলো, আর এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, কারণ এটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছিলাম। কোম্পানিটার নাম হচ্ছে ভোলার ভোলার এভিয়েশন সার্ভিসেস। তো এই জন্য এখানে একটা এরকম ইউজ করছিলাম, ওর পছন্দ হয়েছে এটা। এগুলোকে বলা হয় লেটার বেস লোগো, মানে ওই লেটারের মধ্যেই একটু কাজ। ওকে, তাহলে এখন আমরা যেটা বলবো, এখানে আমরা আবার দেখতেছি যদি এটা আমাদের ফটোশপে করা হইতো তাহলে কিন্তু এটা শেপ থাকতো, তাই না? এগুলো সব শেপ হইতো, তাই না? আমরা তো যখন শেপ তৈরি করি তখন তো শেপেই হয়। যেমন দেখেন, যেখানে এখানে শর্ট পড়ছিল, এখানে আবার নিচে একটা শেপ দিয়ে দিয়েছিলাম, মানে নিচে যে হ্যাঁ না বাড়ায় একটা শেপ দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। বোঝা গেল বিষয়টা? কারণ আমার যখন সেফটি দিয়ে আমি ব্লিড এরিয়া অ্যাড করছি, ব্লিড এরিয়া যখন অ্যাড করছি তখন তো আমার এটা নিচে বাড়াইতে হবে, তাই না? আর এটা তো আবার ইলাস্ট্রেটরে ফেল, এখন ইলাস্ট্রেটরে যে বাড়াও, আবার এখানে অ্যাডজাস্টমেন্ট করো, অত কাহিনী বাদ দিয়ে আমি সাথে সাথে একটা শেপ অ্যাড করে দিলাম, ওই গ্যাপটা পূরণ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো সেটা আসলে মানে একটা বিকল্প ওয়ে। তাহলে যেহেতু এই শেপটা আমাদের ইলাস্ট্রেটরে করা, আমরা একটু ডাবল ক্লিক করে এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে রেখে দিলাম। আচ্ছা, থাকলো তাহলে এখানে আমরা এটাকে গ্রুপ করে রেখে দিলাম। তাহলে এই দুইটা জিনিস আমাদের ইলাস্ট্রেটরে অলরেডি ওপেন করা থাকলো। আমরা এখন যে কাজটা করব, যে এই ফাইলগুলোকে ক্লোজ করে দেবো, এখানে আমরা ইউজ করব না। আরেকটা বিষয়, যে ফটোশপে যে আমরা এই যে ওয়ার্ল্ড ম্যাপটা ইউজ করতেছি, ওয়ার্ল্ড ম্যাপ, এই ওয়ার্ল্ড ম্যাপটাকে আমরা এই কনভার্ট করব না, কারণ এটা তো একটা বিশাল বড় একটা শেপ। দেখেন, এটা যদি আমি ওপেন করি না, এটা একটা শেপ, পুরোটাই একটা শেপ, ওখানে কয়েক শত ডট আছে, প্রতিটা ডট একটা করে শেপ। এই এত বড় শেপ যদি আপনি কনভার্ট করে ইলাস্ট্রেটর করতে চান, পিসি হ্যাং হয়ে যাবে। দেখবেন যে আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, আর 10 মিনিট ধরে আর কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এইটাকে অফ করে রেখে দেব, আর ওখানে যে আবার ইউজ করব, ঠিক আছে? কারণ আমাদের কাছে এইটার ভেক্টর ফাইল আছে, এই ম্যাপটার এক্স্যাক্টলি ভেক্টর ফাইলটা আছে। তা আমরা একটা কাজ করতে পারি, যে কতটুকু সাইজ ছিল না ছিল ইয়া করার জন্য আমি এটাকে যেটা করতে পারি, রাস্টারাইজ করে দিলাম, এটাকে রাস্টারাইজ করে দিলাম, যাতে করে এটা শেপ আকারে আর ওখানে কনভার্ট না হয়, ইমেজ আকারে কনভার্ট হবে। ইমেজ আকারে কনভার্ট হলে কোনো ইস্যু নেই। ওকে, ডান। তাহলে এই হলো বিষয়। তাহলে আমরা এইভাবে সেভ করে রেখে দিলাম। আমরা এখন চলে যাবো ওই ফোল্ডারটাতে, এই যে ফোল্ডারটাতে যেখানে আমাদের পিএইচডি ফাইল দুটো আছে। আমরা প্রথমে এই ব্যাকটাকে নিব, নিয়ে রাইট বাটন ক্লিক করে, মানে মনে রাখতে হবে এখান থেকে আমাকে কাজটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফাইলটাকে এখন আমি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করব। ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করলাম, তখন এখানে এই শো প্রিভিউটা অন করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ডিজাইনটা আসতেছে। এখানে আর দুইটা কাজ করতে হবে,
এখানে অপশনে গিয়ে কনভার্ট লেয়ার টু অবজেক্ট, ওই লেয়ারগুলো এক একটা করে অবজেক্টের জন্য কনভার্ট হয়ে যায়, সেই জন্য আমাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। ফ্ল্যাটেন লেয়ার টু সিঙ্গেল ইমেজ, এটাকে অফ করে দিতে হবে, নাহলে পুরোটাই শেপ টেপ সব মিলে একটা ইমেজে পরিণত হয়ে যাবে, কোনো টেক্সট কিছু থাকবে না। আর এখানে একটা অপশন আছে ইম্পোর্ট হিডেন লেয়ার, আমরা চাইলে ইম্পোর্ট হিডেন লেয়ারও ইয়ে করতে পারি, ইম্পোর্ট করতে পারি, না চাইলে নাও করতে পারি, যে হিডেন করার যদি কোনো লেয়ার থাকে সেটাও আসবে। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো আমার প্রয়োজন না হলে এখানে আমার দরকার নেই, দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম, তাহলে ওই ইমেজটা, ওই কার্ডটা আমার এখানে ওপেন হলো। আচ্ছা, এখন আমরা এখানে শুরুতে যে কাজটা করব, এইভাবে পুরো ইমেজটাকে সিলেক্ট করে, কারণ আমরা যখন ফটোশপে ওই শেপ টেপ তৈরি করি তখন কিন্তু আর্টবোর্ডের বাইরে অনেকগুলো শেপ থাকে, সব সময় তো আর আমরা ওগুলোকে কেটে একদম ক্লিন করে রাখার সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, দেখব যে এইখানে এইভাবে করে সিলেক্ট করলে দেখব যে এই শেপগুলো এদিকেও শো করতেছে, এদিকেও শো করতেছে। যেটা ফটোশপে আমরা শেপ তৈরি করব, সব শেপগুলো একটু বাইরে থাকে না তৈরি করার সময়, সেজন্য আমরা কী করবো, এটাকে শেপগুলোকে, বাড়তি শেপগুলোকে কেটে ফেলার জন্য আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেবো। অবজেক্টে গিয়ে শুরুতেই আপনি যে কাজটা করবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড করে নিলে বাইরের যত শেপ টেপ সব ভেনিশ হয়ে যাবে, কেটে গেল। ওকে, ডান। এখন আমরা যেটা করব, এখানে নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ওই যেটা আইটেম নিয়ে আমি কনভার্ট করব সেটা। তাহলে আমি এখানে প্রিন্টে গিয়ে, রিসেন্টে আমার কোনো নাই, এগুলো নাই কেন? ওকে, তাহলে আমি এখান থেকে একটা তৈরি করে নিই, আমি ইঞ্চি করে নিলাম। এখানে আমরা 3.5/2 একটা আর্টবোর্ড নেব। এখানে আমরা ব্লিডটা অবশ্যই অ্যাড করে দেবো। আপ অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক ব্লিডটা নিয়ে নেবে। এখান থেকে আমরা সিএমওয়াইকেটা করে নেব, এখান থেকে আমরা 300 করে নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমার সামনে এইভাবে করে একটা আর্টবোর্ড আসলো। এখন আমরা যে কাজটা করব, এই ফাইলটাকে এইভাবে করে নিয়ে আমাদের নতুন আর্টবোর্ডটাতে গিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এইখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। ছেড়ে দিয়েই পুরোটাকে গ্রুপ, কারণ সিলেক্ট তো করাই আছে, আমি বাইরে ক্লিক করলে কিন্তু আর গ্রুপ হবে না। ছেড়ে দিয়েই কোনোখানে ক্লিক করার আগে গ্রুপ করে নিলাম, তাতে কী হলো, পুরোটাই একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি যেটা করব, ভার্টিক্যাল সেন্টার, হরিজেন্টাল সেন্টার করে নিলে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে পুরো সেটটাই। ওকে, এখন আমাদের এখানে করণীয় যেটা হচ্ছে যে, এখন এই পর্যায়ে আমরা এইটা দরকার নেই, আমি এটাকে ক্লোজ করে দেবো, এইটার আমার আর প্রয়োজন নেই, যেহেতু আমি আমার তৈরি করা আর্টবোর্ডের মধ্যে ফাইলটাকে অলরেডি নিয়ে আসছি। এখন এখানে খেয়াল করেন, এটা গ্রুপ করা আছে, আমরা গ্রুপ করে ফেলছিলাম, এখন এটাকে আপনি আনগ্রুপ করে দেন। ওকে, আনগ্রুপ করে দিলাম এই কারণে, কারণ আমি একটু বড় করে দেখতেছি এগুলো ভেক্টর হয়নি। কনভার্ট করলে এই স্পট অবজেক্ট, পিএনজি, জেপিজি এগুলো ভেক্টর হয় না, কিন্তু টেক্সট, শেপ এগুলো ভেক্টর হয়ে গেছে। দেখেন, এই যে টেক্সট, এই যে আইকনটা শেপ ছিল, এগুলো সব ভেক্টর হয়ে গেছে। তবে এগুলো নিয়ে আমাদের ইস্যু নেই। তাহলে আমাদেরকে এখন যেটা আবার দেখতেছি, এই যে শেপটা, এটা যদি ওখানে শেপ থাকতো তাহলে এগুলো ভেক্টর হয়ে যেত, ওখানে তো শেপ ছিল না, ওটা তো স্পট অবজেক্ট ছিল, সেই জন্য কিন্তু ওইটা কিন্তু হয়নি। আর এই যে নিচে একটা শেপ ছিল, দেখেন এই যে শেপটা ছিল না, এটা আবার ঠিকই ভেক্টর হয়েছে, এই যে ভেক্টর। বুঝা গেল কি, দুটো যদি শেপ ছিল তাহলে আমাদেরকে বুঝতে পারলাম আমরা, আমাদেরকে এই জিনিসগুলো এখন রিপ্লেস করে দিতে হবে। ইলাস্ট্রেটর থেকে করা ছিল, কিন্তু ইলাস্ট্রেটর থেকে যখন ফটোশপে নিয়ে যেত তখন স্পট অবজেক্ট, স্পট অবজেক্টটাকে সে ওপেন করতে পারবে না। যদি ওটা শেপ আকারে হইতো তাহলে পারতো, আর শেপ তো সম্ভব না, কারণ ওখানে, এই জন্য আমরা এখানে আগে ওপেন করে রেখে দিচ্ছি। এই যে এখানে আমরা অলরেডি লোগোটাকে রেখে দিচ্ছি, সেই জন্যে আগে এটা রাখছি, আবার এটাও রাখছি। ওকে, এবার আমরা দেখবো যে এটা, এখন আমরা যেটা করবো, যেগুলো আমাদের কোনো হাত দিতে হবে না, যেমন আর্টবোর্ডটাকে হাত দিতে হবে না, এই কয়টা জিনিসকে হাত দিতে হবে না, এই কয়টাকে সিলেক্ট করে লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তাহলে এগুলো আর আমার নড়াচড়া হবে না, ধরাধরি কোনো বিষয় আসবে না। এখন আমি যেটা করব, এই যে লোগোটা, এটাকে গ্রুপ করে নিয়ে একটু ছোটো করে নিই, শিফট চেপে ধরে একটু ছোটো করে নিলাম। এখন এখানে নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম, এখানে আসলে আরও বড়ো হবে, কারণ লোগোগুলো সাইজ বড়ো হয়। আমি এইভাবে ছোটো করে নিলাম, থাকলো। এখন এইটা সিলেক্ট থাকবে, আর আমি শিফট চেপে ধরে এইটাকে সিলেক্ট করব। এইটাকে আমি কি সিলেকশন বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে ভার্টিক্যাল সেন্টার, হরিজেন্টাল সেন্টার, তখন চলে আসবে এক্স্যাক্টলি ওর উপরে চলে আসবে। এখন আমি কী করবো, আমার যে ভেক্টর লোগোটাকে, এইটাকে শিফট অল্টার চেপে ধরে বড় করব, এক্স্যাক্টলি ওটার সাথে মিলে যাবে, যেহেতু একই জিনিস। এখন এই পর্যায়ে আমি এইটাকেও লক করে দেবো, ওই ভেক্টরটা যেহেতু লক হয়ে গেল, আর এই ইমেজটার আমার আর প্রয়োজন নেই। এই যে ইমেজটা আমি বড় করে দেবো, কিন্তু যে কোনটাকে আমি ডিলিট করতেছি, ভেক্টরটাকে নাকি ইমেজটাকে, এখন এটাকে আমি ডিলিট করে দিলাম, এটার কাজ শেষ। এবার
এই যে শেপটা, তাহলে আমার লোগোর কাজও শেষ, আমি লোগোটাকেও ক্লোজ করে দিলাম। এই যে শেপটাকে আমি আগে থেকে এখানে রেখে দিছিলাম, আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে না নিলে আবার একাই নড়াচড়া করবে। এখানে নিয়ে এসে এখন আমি এইটার সাথে মিলাই দেবো। এখন এইখানে আমার এক্স্যাক্টলি যে সাইজটা আছে এই সাইজ হিসেবে মিলাই দেবো। একটু হ্যাঁ একটু হ্যাঁ মিলেছে এইভাবে করে আমি রেখে দিলাম। এখন এইটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই আর ইমেজটাকে আমি ডিলিট করে দিই। ইমেজটা ডিলিট করে দিলাম। ওকে, এখন যেটা বিষয় হলো যে এইখানে আবার শেপটা দেখতেছি একটু এক্সট্রা বাইরে চলে এসছে, লাল দাগের বাইরে চলে এসছে, এটা তো আমার দরকার নেই লাল দাগের। তাহলে আমি যেটা করতে পারি, এইখানে আমার ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এই শেপটাতে ক্লিক করি তাহলে এই পয়েন্টটাকে ক্লিক করব। আর এখানে আবার এতগুলো পয়েন্ট হয়েছে কেন? আচ্ছা, এইটা তৈরি করার সময় অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা তৈরি হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট যদি এক্সট্রা তৈরি হয় আমরা এক কাজ করতে পারি, এগুলো ডিলিট করে দিতে পারি। পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করলে ওগুলো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, একটা লাইনের মধ্যে এতগুলো অ্যাঙ্কর পয়েন্টের কী দরকার আছে? দরকার একটা স্টেট লাইনের মধ্যে এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয় যখন আমরা ওগুলো তৈরি করি, অনেক সময় তৈরি হয়। তো আমরা ওই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাইলে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যায়। যাই হোক, এতটুকু আমার দরকার ছিল, এতটুকু ডিলিট হয়ে গেছে। আমরা যে জন্য করলাম, কারণ এখানে যদি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয় তাহলে এইটুকু পর্যন্ত যে আর উপরে এগুলো নড়বে না। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানটা ক্লিক করলাম, এখানটা ক্লিক করলাম করে এইখান থেকে এটাকে ধরে এখানেও তাই। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, যদি এইগুলো কাটাকাটি, হ্যাঁ না পাথফিনের কাটাকাটি ঝামেলা করার দরকার নেই। মনে করেন যে এইরকম হয়েছে, কিন্তু এখানে একটা নীল শেপ আছে, একটা গ্রে শেপ আছে, সবগুলোই এত দূর পর্যন্ত আছে। আমার এখন প্রতিটাকে কাটা লাগবে, খালি নীলটা কাটলে হবে না, নিচের যে গ্রেটা আছে ওটাও আবার এত দূর পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে এখন ভাই দেখেন আমি বলতেছি, দেখেন তাহলে এইটাও এত দূর আছে, এটাও এত দূর আছে, তাহলে আমাকে এখন দুইটা শেপ কাটতে হবে। কাটাকাটি ঝামেলা না, এমন হতে পারে যে এখানে 10টা শেপ আছে নিচে সাপোজ, তাহলে 10টাকে কাটা লাগবে। ইলাস্ট্রেটরে এত কাটাকাটির দরকার নাই। আপনি একটা কাজ করতে পারেন, এখানে তো সব কিছু হয়ে গেছে, সবগুলোকে আনলক করে নেন। সবগুলোকে আনলক করে দিলাম, কোনো ফাইল লক করা যাবে না, লক করলে প্রিন্টে আসে না, মনে রাখবেন কোনো ফাইল লক করা যাবে না। কাজ শেষ, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেন। ওকে, এবার আমরা যেটা কাজটা করব, এখানে একটা শেপ নিয়ে নিব 3.75 বাই 2.25, একটা কি নেব, শেপ নেব। শেপটাকে এইভাবে করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। অ্যালাইন হয়ে গেল। এখন আমরা পুরো আর্টবোর্ডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দিয়ে দেব। বোঝা গেল কি করলাম? মানে কি বাইরে কি থেকে থাক, আমার অত টেনশন করার দরকার নেই। আমি আমার আর্টবোর্ড যেটা যে 3.75 বাই 2.25 ওই সাইজের একটা শেপ নিলাম, শেপটাকে সবার উপরে নিলাম আর নিচেরগুলোতে গ্রুপ করাই আছে। আমি সবগুলোকে এভাবে ধরে ক্লিপিং মাস্ক করে দিলাম। কন্ট্রোল 7 দিলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। তাহলে কি হলো, ওই যে বাইরের অংশগুলো কিন্তু আছে, দেখেন শো করতেছে, এই যে আছে, ও বলতেছে যে আছে, কিন্তু দেখা যাবে না। দেখা না গেলে আর প্রিন্ট হবে কীভাবে প্রত্যেকে? তাহলে এখন আমি যদি প্রিন্ট দিই, ওই এতটুকুই প্রিন্ট হবে, বাইরেরগুলো প্রিন্ট হবে না। আবার আমি চাইলে কিন্তু যদি ক্লিপিং মাস্ক রিলিজ করে দিই, আবার নিচের শেপগুলো দেখা যাবে। তাহলে এইভাবে করে অনেক সময় আমরা এরকম জঞ্জাল জিনিস থাকলে আমরা এটাই করবো। তাহলে এটা আমার হয়ে গেল। এখন দেখেন আমার সব ভেক্টর একদম A to Z সব ভেক্টর, শেপ ভেক্টর, লোগো ভেক্টর, আমার টেক্সট ভেক্টর, আমার আইকন সব ভেক্টর। ওকে, তাহলে এখন আমি কী করবো, ফাইলটাকে সেভ করবো। তাহলে আমি এখন কিবোর্ড থেকে Ctrl+Shift+S যে এখন মনে করেন যে আমি ডেস্কটপে একটা নতুন করে ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে একটা নতুন করে এখানে আরেকটা ফোল্ডার তৈরি করলাম, এটার নাম দিলাম বিজনেস কার্ড। হয়ে গেল, বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, এই পার্টটার নাম করে দিলাম ফ্রন্ট। আচ্ছা, এখন বিজনেস কার্ডের ভিতরে আবার অনেকগুলো ফরম্যাট হবে, সেজন্য বিজনেস কার্ডের ভিতরে আর একটা ফোল্ডার, হ্যাঁ আরেকটা ফোল্ডার, সেই ফোল্ডারটা হবে, প্রথম ফোল্ডারটা হবে AI ফরম্যাট। মানে আমাদের একটা ফরম্যাট থাকবে যেটা এডিটেবল। ইলাস্ট্রেটরের ফাইলটা যখন এডিটেবল হয়, তাহলে এখানে তো টেক্সট টুক সবই আছে। তাহলে AI ফরম্যাট নামে একটা ফোল্ডার করে ওটা ওপেন করলাম, আর ফ্রন্ট নামে আমরা ফাইলটাকে সেভ করে ফেললাম। আমরা এখান থেকে ওকে করে দিলাম, তাহলে সেভ হয়ে গেল, AI নামে একটা ফাইল সেভ হলো। এখন
এইভাবে যদি বা প্রিন্টিং কোম্পানিকে যদি এআই ফাইল দেই তাহলে ও ওপেন করতে পারবে না। ওর কোম্পানি ওর পিসিতে যদি ডসিফেন সেন্সটা না থাকে তাহলে এইটা ফাইল আর ওর কম্পিউটারে ওপেন হবে না, ঠিক আছে? তো তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে এমন একটা ফাইল দিতে হবে যে ফাইলটাতে কোনো ফন্ট থাকবে না। সেজন্য আমরা কী করব, পুরো ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট ও অথবা ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন মানে যত টেক্সট আছে সমস্ত টেক্সটগুলোকে ভেঙে দেব, ভেঙে দিয়ে আউটলাইন মানে শেপে পরিণত করে দেবো, আউটলাইনে পরিণত হয়ে যাবে যত শেপ। এখন যখন আমরা একটা জিনিসকে গ্রুপ করি তখন কিন্তু আর আমি একটা একটা করে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইনের অপশনে খুঁজে পাবো না। কিন্তু যখন একটা টেক্সট থাকবে, সিঙ্গেল একটা টেক্সটকে ক্লিক করবো, দেখেন আমি একটা দেখাই, এই যে টেক্সট, এটা টেক্সট না, এটা কি টেক্সট না? আমি যদি এটা রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ। কিন্তু যদি একটা শেপ থাকে সাথে, একটা শেপ নিলাম, ওটাকে নিচে পাঠিয়ে দিলাম, টেক্সটটাকে সাদা করে দিলাম, এটা গ্রুপ করা আছে। এখন যদি আমি আউটলাইন খুঁজি, আউটলাইন খুঁজে পাবো না, কিন্তু আমি টেক্সটটাকে তো আউটলাইন করতে চাচ্ছি, খুঁজে পাবো না। তো তখন কী করবো, আমি দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিয়ে দেবো, শর্টকাটটা অ্যাপ্লাই হবে কিন্তু অপশন খুঁজে পাওয়া যাবে না। বুঝে গেল? এটা কিন্তু আউটলাইন হয়ে গেছে, আর কিন্তু টেক্সট নাই। আমি যদি এটা আনগ্রুপ করে দেখি, এটা কিন্তু আনগ্রুপ করলে আমরা বুঝতে পারবো যে এইটা আর টেক্সট নাই, সব শেপ হয়ে গেছে। এটা যদি আনগ্রুপ করি, এই যে আলাদা একটা শেপ, এই শেপ, আর এটা কোনো টেক্সট থাকলো না। ওকে, তাহলে এই যে বিষয়, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে করে আমরা সমস্ত টেক্সটগুলোকে আউটলাইন করে দিলাম। আউটলাইন যখন হয়ে গেল, এগুলো কিন্তু আউটলাইন হয়ে গেছে, এটা কিন্তু আর টেক্সট নাই। এখন আমরা এটাকে আর কন্ট্রোল এস দেবো না, কন্ট্রোল এস দিলে কিন্তু এআই ফাইলটা নষ্ট হয়ে গেল। আমি যদি এখন এটাকে সেভ করি তাহলে কী হবে, এআই ফাইলটা নষ্ট হয়ে গেল। সেজন্য আমরা সেভ অ্যাজ দেবো, কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাজ। ভুলেও আপনি কন্ট্রোল এস দেবেন না। আমরা ব্যাক করে এখানে এআই ফরম্যাট রাখছি, আমরা এআই ফরম্যাটের জায়গায় সেভ করবো না, নতুন করে আর একটা ফোল্ডার তৈরি করব, এটার নাম হবে ইপিএস, ইপিএস ফরম্যাট। এটা হচ্ছে প্রিন্ট ফরম্যাট। কি ফরম্যাট? প্রিন্ট ফরম্যাট। ইপিএস নামে একটা ফোল্ডার তৈরি করে এইখানে একটু আমরা ক্লিক করলে দেখব নিচে দেওয়া আছে ইলাস্ট্রেটর ইপিএস। এই ইপিএসটা দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। তখন এখানে কিছু সেটিং আসবে, তার মধ্যে যদি এইটা শো করে, অনেক সময় আছে অনেক ক্ষেত্রে শো করে না, তাহলে শো না করলে কিছু করার নেই। শো করলে এখান থেকে আমরা হাই রেজলিউশন করে দেব, দিয়ে ওকে, ইপিএস ফরম্যাটটা সেভ হয়ে গেল। ওকে, এখন বাইরে এসে বলবো তুমি আমাকে পিডিএফ ফাইল কিন্তু অবশ্যই দিবা, পিডিএফ ফাইল লাগবে আমার, সবাই পিডিএফ দিয়েই প্রিন্ট করে। তাহলে আমরা এখন এটাকে পিডিএফও করবো। তাহলে আবার কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাস। আবার আমরা ব্যাকে গিয়ে আবার নতুন করে একটা ফোল্ডার তৈরি করব, এটার নাম হবে পিডিএফ ফরম্যাট। ওপেন করলাম। এবার আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখবো যে পিডিএফ নামে একটা অপশন আছে। আমরা এবার সেভ বাটনে ক্লিক করব। তখন এখানে কিছু অপশন আসবে, এখান থেকে আমরা হাই কোয়ালিটি প্রিন্ট করে দেব। কী করে দেব? হাই কোয়ালিটি প্রিন্ট। কম্পাবিলিটি থেকে আমরা লেটেস্ট অ্যাক্রোবেট 8 করে দেব, মানে লেটেস্ট পিডিএফ রিডার দিয়েও যেন ফাইলটা ওপেন হয়। এইখানে 5টাতে টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে? 5টাতেই টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে আমরা চলে যাব এই তৃতীয় অপশনটাতে, মার্ক অ্যান্ড ব্লিড। এখানে গিয়ে আমার ফাইলটাতে যে ব্লিড এরিয়া অ্যাড করা আছে সেটার জন্য এইখানে টিক চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু পিডিএফে ব্লিড এরিয়া যাবে না। পিডিএফে শুধু 3.5/2 যাবে। আর এখানে যদি আমি টিক চিহ্ন দেই তখন কি হবে, আমার ব্লিড সহ পিডিএফটা সেভ হবে। আর আমরা যে ব্লিডটা অ্যাড করছি সেটা কোন জায়গায় কাটবো সেটা বুঝবো কীভাবে, সেই জন্য এখানে একটা অপশন আছে ট্রিম মার্ক। এই ট্রিম মার্কে আমি একটা টিক চিহ্ন দিয়ে দেবো। বুঝে গেল? এবার যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে পুরো ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে অটোমেটিক আবার ওপেন হবে। সেভ হওয়ার পরে এই যে ওপেন হয়ে গেল, ওপেন হয়ে আমাকে দেখাবে কেমন করে সেভটা হইলো। তাহলে আমরা যদি এখান থেকে একটু বড় করে দেখি, এই যে
ফাইলটা সেভ হয়েছে। আবার এই যে ট্রিম মার্কও আছে এখানে, এই কোন দিক দিয়ে কাটবে, কোন জায়গা দিয়ে কাটবে, পিডিএফের মধ্যে এরকম ট্রিম মার্কটা থেকেই যাবে। এখন কেউ বাইরে দিয়ে বলেছে যে আমার ট্রিম মার্ক লাগবে না, তুমি ট্রিম মার্কটা তুলে দাও, তাহলে আপনি ওই ক্রপ অ্যান্ড মার্কের মধ্যে ওখানে ট্রিম মার্কে ক্লিক দেবেন না, কিন্তু ব্লিডটাতে ক্লিক দিতেই হবে। বুঝা গেল? অনেক প্রিন্টিং কোম্পানি বলে আমরা তো এত বড় জায়গা রাখি না, তুমি দাগ দিছো এখন তো আমাকে ওই জায়গায় কাটতে হবে, দাগ না থাকলে তো আমি আরও অন্য জায়গায় কাটতে পারতাম, তাহলে দাগ তুলে দাও। অনেকে এসে চায় না, ভিস্তা প্রিন্ট প্রিন্টে তো এটা দিলে নেবেই না, এই পিডিএফ দিলে ওরা প্রিন্টই করবে না, কোনো ট্রিম মার্ক থাকা যাবে না। ওকে, আবার অনেকে এসে বলে যে ট্রিম মার্ক দাও, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা ফাইনালি আমরা এখান থেকে একটা জেপিজি ফরম্যাট সেভ করে দিয়ে দেবো। কি ফরম্যাট? জেপিজি। তো আমাদের ইলাস্ট্রেটরে কিন্তু সেভএসের মধ্যে জেপিজি নেই, সেভএসের মধ্যে জেপিজি নেই। তাহলে আমাদেরকে জেপিজি পিএনজি সেভ করতে হলে ফাইলে যেতে হবে, এখান থেকে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাসে গেলে তখন আমি আবার ব্যাকে ফিরবো, এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব যেটার নাম হবে জেপিইজি ফরম্যাট দিয়ে ফোল্ডারটাকে ওপেন করব। আর এখানে একটু ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অপশন দেওয়া আছে, এই যে জেপিজি। ওকে, আমরা এখান থেকে আউটপুট দিতে পারি, তাহলে কি হবে, ওই আউটপুটটুকু শুধু যাবে, দিয়ে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে অবশ্যই কোয়ালিটি কম থাকলে একদম বাড়াই দিতে হবে। এইটাকে মাথায় রাখতে হবে যে 300 আছে কিনা, এটাকে ডিফল্টভাবে কিন্তু 72 থাকে, আমরা চেঞ্জ করছি দিকে সেভ হয়ে গেছে, কিন্তু নতুনভাবে এখান থেকে আমাকে হাই কোয়ালিটি 300 করে দিয়ে ওকে করে দেবে, একবার চেঞ্জ করে দিলে সেভ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে তখন কতগুলো ফোল্ডার তৈরি হলো, কতগুলো ফাইল তৈরি হলো। তখন কিন্তু আর পিএইচডির কোনো ভ্যালু নেই, আর কিন্তু আমার পিএইচডি ফাইল লাগবে না। এই যে বিজনেস কার্ডের ভিতরে আমি কিন্তু 4টা ফোল্ডার করলাম, কেবল আমার একটা ফাইল হলো। এবার আপনাকে এখন আমার ব্যাক সাইডটা করতে হবে। এখন কী করতে হবে? ব্যাক সাইডটা করতে হবে। ওরে ফাইলটা কোথায় ছিল ওরে, ব্যাক সাইডটা ওই থেকে যে খুললাম রে, মে না আগস্ট, সেপ্টেম্বর। তাহলে আমাদের তো ওই ফাইলটা এখানেই আছে, ফাইলগুলো তো এখানে আছে, তাই না? লোগো অ্যান্ড স্টেশনারি, হ্যাঁ এটা। তাহলে আমাদের এই যে পিএইচডি ফাইলটা কিন্তু থাকতে হবে। এই যে ব্যাক ফ্রন্টটা এখন ইলাস্ট্রেটরের এই ফাইলটারও আমার আর প্রয়োজন নেই, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমি এগুলোকেও ডিলিট করে দিলাম, অথবা ঝামেলা করার দরকার নেই, এটাও আমি ক্লোজ করে দিলাম, যেহেতু ফ্রন্টের কাজ শেষ, ওটা থাকলে আবার ঝামেলা হয়। আচ্ছা, তাহলে আমি এখন আবার এটাকে ওপেন উইথ ইলাস্ট্রেটরে যাব, সেম ঘটনা, ওকে করে দিলাম। হ্যাঁ, এখন এলে সব আসছে। শুরুতে কী করব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, মানে দেখি একটু কী হয়। এই যে লাইনগুলো শো করতেছে না? আচ্ছা, যখন আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো ওটা থাকবে না, বুঝা গেল? এখন সব বাইরেরগুলো ঝামেলাগুলো মিটে যায়। আচ্ছা, এখন আমি যেটা করবো, তাই নতুন করে একটা তৈরি করব, আবার ওই একই আর্টবোর্ড তৈরি করব, তৈরি করে এখান থেকে এগুলোকে নিয়ে যাব, এখানে ছেড়ে দেবো, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নেব আর অ্যালাইন করে নেব। অ্যালাইন হয়ে গেলে তখন আমি এটাকে আনগ্রুপ করে, আমার এটা কিন্তু শেপ ছিল, এটা কিন্তু শেপ আকারে আসছে। এখন এই লোগো আর ওয়ার্ল্ড ম্যাপ এই দুটো আমার কাছে, এখন এগুলো আমাকে ভেক্টর লাগবে। ওকে, তাহলে এটাকে আমি ক্লোজ করে দিই, এটার দরকার নেই। এখন আমাকে আমার হাই কোয়ালিটির লোগো লাগবে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে একটা রাখি আর একটা করি, দুটাই ওপেন থাক। আমরা চলে যাবো আমাদের বিজনেস কার্ডে এআই ফাইলটাতে, অথবা আমাদের কাছে যদি লোগোর ফাইল থাকে, লোগোর ফাইলটা যদি থাকে তাহলে আমি একটু দেখি আমাদের কাছে লোগোর ফাইলটা আছে কি না। লোগোর ফাইলটা, এই যে লোগোর ফাইলটা আমাদের কাছে আছে, সেটা ইলাস্ট্রেটর ওপেন করলাম, যেখানে কিন্তু ফন্ট মিসিং দেখাচ্ছে, ফন্ট নাই। ওকে, এটাই লোগোটা ছিল না, এটাই লোগোটা ছিল, তো এটাকে আমি কপি করে নিলাম,
এইখানে পেস্ট করে দিলাম, লোগোটা বড়। এখন এটাকে একটু গ্রুপ করে নিই, আর এইটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করে এটাকে কি সিলেকশন বানিয়ে দিয়ে ওইটার সাথে আগে অ্যালাইন করি। এবার আমরা মিলে গেছে না, মিলে গেলে আমি এটাকে লক করে দিই আর সাদাটাকে ডিলিট করে দিই। ওকে গেল, ওটাও গেল। এবার আমার লাগবে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপটা। তাহলে এই লোগোটা আমার আর প্রয়োজন নেই, এখন আমার ওয়ার্ল্ড ম্যাপটা লাগবে, কারণ এখানে ওয়ার্ল্ড ম্যাপটা তো ভেক্টর হয়নি, এই যে ফেটে যাচ্ছে, বুঝতে পারলেন? কারণ ওটা তো জেপিজি আকারে নিয়ে এসছি। এখন এইটার আমাদের কাছে এআই ফাইল আছে। কী ফাইল আছে? এআই ফাইল। আমরা একটু দেখি আমাদের কাছে এআই ফাইলটা আছে কি না। অবশ্যই আছে, এই যে এআই ফাইল। কারণ ওইটা কনভার্ট করতে বহুত সময় লেগে যেত। এই যে এআই ফাইলটা এখন আমি নিয়ে এখানে নিয়ে আসলাম, অ্যালাইন করলাম, হ্যাঁ বসে গেছে। ওকে, তো আমার এইটা কিন্তু এই যে ইলাস্ট্রেটর ফাইল, এটাকে আমি লক করে দিলাম, দিয়ে আমার এই যে জেপিজিটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন আমি সবগুলোকে আনলক করলাম। তাহলে এখানে যে লোগোটা, ও লোগো কিন্তু নিচে চলে গেছে, ওয়ার্ল্ড ম্যাপটা উপরে উঠে আসছে। লোগোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইন করে ওপরে নিয়ে আসলাম। লোগোটা ছিল আমাদের সাদা কালার, তো পুরো লোগোটাকে ধরে আমি যদি সাদা কালার করে দিই, সাদা কালার হয়ে যাবে, যেহেতু এটা ভেক্টর ফাইল, শেপ পুরোটাই, অতএব এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এটা লোগো, এটা যদি অপোসিটি আমি একটু কমাইতে চাই, তাহলে এখান থেকে আমি অপোসিটি কমাইতে পারি, আমি 20 করে দিলাম। আরও যদি কমাইতে চাই 15, হ্যাঁ, তাহলে এখন আমার এগুলো কিন্তু সব ভেক্টর হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটাও ভেক্টর, ওয়ার্ল্ড ম্যাপটাও ভেক্টর, এই যে ভেক্টর, আবার লোগোটাও ভেক্টর। ওকে, তাহলে এখন আমি আবার এই ফাইলটাকে সেভ করবো ওই সবগুলো জায়গাতে। প্রথমে এআই, তাহলে আমি এখন চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে গেলাম, এখানে গিয়ে প্রথমে আমরা এআই ফাইলটা সেভ করব। তাহলে এটা এআই ফাইল থাকেই, তাহলে নামটা দিলাম ব্যাক। ব্যাক ব্যাক নামে আমি এটাকে আগে সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এখানে কোনো টেক্সট নাই যে আমাকে আউটলাইন করতে হবে, টেক্সট আছে না, তাহলে আমি শুধু সেভ করে দিই ফরম্যাটগুলো। আমি আবার ইপিএসে গিয়ে এখান থেকে ইপিএস দেখাই দিলাম, সেভ করলাম, এখানে হাই রেজলিউশন করে দিলাম। ওকে, হয়ে গেল। আবার আমি সেভ অ্যাসে ক্লিক করলাম, ব্যাকে গিয়ে পিডিএফের ফোল্ডারটা ওপেন করব, পিডিএফটা সিলেক্ট করলাম, সেভে বাটনে ক্লিক করলাম, এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট, এখানে টিকচিহ্নটা দিয়ে দিব সবগুলোতে, মার্কে গিয়ে এই দুটো টিকচিহ্ন দিলাম, সেভ হয়ে গেল। ফাইনালি আমার এটা হইলো। ফাইনালি আমরা ফাইলে গিয়ে এক্সপোর্টে এসে গিয়ে জেপিজি ফোল্ডারটা ওপেন করব, ব্যাক তো দেওয়াই আছে, ইউজার বোর্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, তাহলে আমার কিন্তু বিজনেস কার্ডের সবগুলো ফরম্যাট চলে আসছে, খেয়াল করেন। তাহলে এই যে আমাদের এআই ফরম্যাটে 2টা ফাইল, ইপিএসে 2টা ফাইল, জেপিজিতে 2টা ফাইল, পিডিএফে 2টা ফাইল। তাহলে আমাদের এখন এই ফাইলগুলো আমরা বাইরে দেবো, আর আগের ওই ফটোশপ থেকে পিডিএফ করাগুলো দেবো না, ঠিক আছে? তাহলে এই বিজনেস কার্ডটা আমি যদি এখন ওই যে খালি বিজনেস কার্ড হয়, তাহলে জিপ করে দিয়ে দেবো, সেন্ড টু কম্প্রেস জিপ। এখন আমি জিপ ফাইলটা ওকে দিয়ে দেবো, শুধু যদি বিজনেস কার্ডের কন্টেস্ট হয়। দাদা আমি একটা বিজনেস কার্ডের কন্টেস্ট উইন করছি, তো $200, তা আমি এআই ফাইল দেবো না আগে? একটা বিজনেস কার্ড এত হাই কোয়ালিটি বাজেট, তো যদি ওর লোগোটা এআই থাকে, তা আমি লোগোটা যদি এআই থাকে তাহলে এআই দেবো না? তো বাইরে তো এআই ফাইল দিয়ে দেয়, যেমন যে একটা লোগো আজকে সকালে একটা ইন্ডিয়ান মেয়েকে উইন দিল, এখানে তো নাই, আমার ল্যাপটপে আছে, বাইরে কিন্তু এআই ফাইল দিয়ে দিছিল কন্টেস্টে, সেই ইপিএস ফরম্যাট দিয়ে দিছিল। আবার আরেকটা কন্টেস্ট আছে, ওই যে সবুজ কালারের হোম 100 কানাডিয়ান, সবুজ কালারের একটা লোগো দেখছেন, জেপিজি দিছে, খালি জেপিজি, তাও আবার লো কোয়ালিটি। এখন না থাকলে কাজ করার সময় তো কাজ করা লাগবে, এআই ফাইল থাকলে তো মনে করেন যে হাই কোয়ালিটি ফাইল দিয়ে কাজ করা যায়,
তখন কিন্তু আমরা আবার বানানো সম্ভব হলে বানাই ফেলি লোগোটা, যেন আমি কিন্তু অলরেডি ওটা লোগো একদম ভেক্টর বানিয়ে ফেলছি। ভেক্টর বানাই আমি এখন কাজ ডিজাইন করে কন্টেস্টে সাবমিট করব। তারপর যদি লোগোটা যদি বানানো পসিবল হয়, তাহলে বাইরের কাছে জেপিজি ছাড়া নাই, এবার বাইরে বলছে না আমার কাছে এইটাই আছে আর কিচ্ছু নেই, তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে অনেক সময় যদি পসিবল হয়, তাহলে যে সম্ভব লোগোটা বানানো ইজি আছে, তাহলে কিন্তু আমরা বানিয়ে দিই। আর জটিল লোগো হইলে অ্যাভয়েড করি, ওইটাই। তুমি আমাকে লোগো দাও, নাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, যেমন এই যে এই ধরনের লোগোগুলো হলে প্যারা, এই লোগো বানানো ঝামেলা, কই থেকে ভেক্টর কালেক্ট করছে, করে বানাইছে প্যারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে করে আমরা কিন্তু ফটোশপ ফাইলটা থেকেই কিন্তু মূলত আমরা সমস্ত ফাইলগুলোকে ইলাস্ট্রেটর ফাইলে পরিণত করলাম। বুঝা গেল? সেক্ষেত্রে লোগোটা আমাদের লাগবে, আর এমন কিছু যদি ইউজ করি সেগুলোর জন্য ভেক্টর ফাইল আমার কাছে থাকে, সেটাও। তাহলে এই হলো একটা ফাইলের ক্ষেত্রে। এখন এইভাবে করে সেম ওয়েতে আমরা সমস্ত আইটেমগুলোকে করে ফেলতে পারবো, সমস্ত আইটেম। যেমন আমরা যদি আর একটা আইটেম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন কমপ্লিমেন্ট স্লিপটাই ধরি, নাকি লেটার হেড দেখবো। লেটার হেড তো আবার কাহিনী আছে ওয়ার্ড ফাইলের, অতএব ওখানে এআই এর কোনো ভূমিকা নেই, কারণ ওয়ার্ড ফাইল লাগবে ওখানে, এডিটেবল ওয়ার্ড ফাইল, ওয়ার্ডটাই মেইন ওখানে। তাহলে ওইটাই শুনে। তাহলে কমপ্লিমেন্ট স্লিপ যদি হয় একই জিনিস, ওই সেম, মানে বিজনেস কার্ডটা যেভাবে করলাম এই কমপ্লিমেন্টটাও আমাকে এখন সেমভাবেই করতে হবে, একই প্রসেস। আমি যদি এটাকে ওপেন করে দেখি, ওপেন উইথ ইলাস্ট্রেটর, তাহলে ওকে করব, এখানে শো প্রিভিউ দিব, কনভার্ট লেয়ার দিয়ে ওকে করে দেব। তাহলে এখানেও কিন্তু ওই সেমভাবে আসছে। আমি এটাকে এখন কি করব, অবজেক্টে গিয়ে এক্সপেল অ্যাপিয়ারেন্স করে দেবো। এখন এখানে আমাকে এই একটা আর্টবোর্ড তৈরি করতে হবে। তাহলে আমরা জানি যে কমপ্লিমেন্ট স্লিপটা আমরা মিলিমিটারে নেই, উইথটা হচ্ছে কত, 210 মিলিমিটার, সরি 210 মিলিমিটার, আর এটা হচ্ছে 99 মিলিমিটার, আর এখানে ব্লিড হচ্ছে 3 মিলিমিটার। ঠিক আছে, দিয়ে যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে গ্রুপ করে দিলাম। এবার এটাকে আমরা অ্যালাইনমেন্ট করলাম, বসে দেবে। এভাবেই করা আছে। ফটোশপে কিন্তু পারফেক্ট সাইজ করতে হবে, তা নাহলে কিন্তু এখানে আবার মিলবে না। যদি ওখানে যদি সাইজ কম বেশি করে ফেলাই, তাহলে যেটা হয়ে গেল। এখন আমি এখান থেকে আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম, এই উইথ কমপ্লিমেন্টসটাকে লক করে দিলাম, সরি হ্যাঁ লক হয়েছে, হ্যাঁ লক হয়েছে, টেক্সটগুলোকে লক করে দিলাম। আচ্ছা, এগুলা আবার এই ইমেজটাকেও ধরতেছে। একবারে যদি ড্রাগ করি, তাহলে আমাকে একটা করে ক্লিক করতে হবে। এখন এগুলোকে আমি লক করে দিলাম। আমি যদি এইভাবে ড্রাগ করতেছি, তখন আবার ইমেজটাকেও ধরে ফেলতেছে। এখন আমাকে এই দুইটা জিনিস কিন্তু চেঞ্জ করে দিতে হবে আগের মতো করে। লোগোটাও চেঞ্জ করে দেবো, শেপটাও চেঞ্জ করে দেবো। তো শেপটা তো আমার বিজনেস কার্ডে আসি, বিজনেস কার্ড থেকে নিয়ে এসেও আমি কিন্তু এখানে বসাই দিতে পারি। তো এইটা আপনাদের ক্ষেত্রে হবে না, কারণ এটা ওই যে ফটোশপে যদি করা হয়, এখানে কিছু করা লাগবে না। শেপ তো ওখানে আমরা শেপ দিয়েই তো করি। আমরা কি এইটা ফটোশপে করতে পারবো না? এই শেপটা বানানোর ব্যাপার হলো ফটোশপে, তাহলে আমি ইলাস্ট্রেটর দিয়ে কেন এত যন্ত্রণা করতে যাব? ফটোশপে করলে কিন্তু এই যন্ত্রণাটা হতো না। এগুলো কিন্তু অটোমেটিক শেপ থাকতো, অটোমেটিক ভেক্টর হয়ে যেত। আর ইলাস্ট্রেটর থেকে নিয়ে যাওয়ার কারণে আমার এই ঝামেলাটা হয়েছে। আমার কাছে ওটা করা ছিল ইলাস্ট্রেটরে, যেন আমি আর এক্সট্রা ফটোশপে বানাইতে যাইনি, সেটা আমি ইলাস্ট্রেটর ফাইলটা নিয়ে এসে ডিরেক্ট ইউজ করছি। কিন্তু ফটোশপ করা থাকলে তো আর আমার এখন এই প্রবলেমটা হতো না। তার মানে কি, এই প্রবলেমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। আপনার শুধু লোগোটা চেঞ্জ করে দেওয়া লাগবে, আর কিন্তু কোনো কাজ নেই। বুঝা গেল? এখন আমি এটাকে আবার ওই একই ভাবে একটা কমপ্লিমেন্ট স্লিপ নামে একটা ফোল্ডার তৈরি করবো, ওর ভিতরে আবার 4টা ফরম্যাট, এআই, ইপিএস, পিডিএফ, জেপিজি। বুঝা গেল?
তাহলে এটা এইভাবে হবে। আবার ব্যাক সাইডটাতেও ওই সেমভাবেও আবার আমাকে ব্যাক সাইডটাও করে দিতে হবে। শুধু আমাকে সাইজটা ঠিক রাখতে হবে, সাইজটা ঠিক রেখে কিন্তু আমাকে এটাকেও ইয়ে করে ফেলতে হবে। আমরা একটু দেখে নেবো যেটা কি ওই একই স্টাইল বিজনেস কার্ড, এটা ওকে। তাহলে বিজনেস কার্ডের ব্যাক সাইডটা যদি আমি এখানে নিয়ে আসি, সাইজগুলো বড় করে দিই, তাহলে হয়ে গেল। আর ওখানে তো সব ভেক্টর হবে না, তাহলে এইভাবে করে কিন্তু আমরা ব্যাকটা করে ফেললাম। তাহলে এইভাবে করে এই সেম প্রসেসে সমস্ত ফাইলগুলো আমরা করে ফেলতে পারবো। না দিলে যখন পিএনজি আছে পিএনজি ইউজ করে দেবো। এইভাবে না, এইভাবে কনভার্ট করে পিএনজিটা থাকবে না, ওটা ইউজ করবো না। আমার কাছে তো পিএনজি একটা আগে থেকে লোগো আছে না, তখন ওই লোগোটাকে আমি এখানে নিয়ে এসে বসে দেবো। আমরা যখন কনভার্ট করি তখন ওই পিএনজিটারও রেজলিউশন নষ্ট হয়ে যায়। দেখা গেলো যে অরিজিনাল যে পিএনজিটা আছে আমার কাছে ওইটা ভালো আছে, এটা কনভার্ট করে খারাপ হয়ে গেছে, তখন আমরা ওই পিএনজিটা দিয়ে এটা রিপ্লেস করে দেবো। তখন আমরা ফাইলে যাব, প্লেস ইমবেডে ক্লিক করে ওখান থেকে ওই পিএনজি লোগোটাই দেখাই দেবো। পিএনজি লোগোটা প্লেস করব, তখন এখানে প্লেস হবে, সমান করে ওইটাকে রেখে যেটা কনভার্ট করছে ওইটাকে ডিলিট করে দেবো। বুঝা গেল? বুঝা যায়নি? যদি আমাদের কাছে এআই না থাকে, বাইরে যদি এআই না দেয়, তাহলে পিএনজি আছে, তো অ্যাটলিস্ট তো পিএনজি আছে, তাহলে পিএনজিটাই রিপ্লেস করি। আর পিএনজি না থাকলে, জেপিজি থাকলে আমরা পিএনজি বানাই নেব, বানাই নিয়ে পিএনজি একটা সেভ করে রাখবো। এইভাবে করে আমরা কিন্তু ফাইলের সাইজ ঠিক রেখে সমস্ত ফাইলগুলোকে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। বুঝা গেল কি বিষয়টা? তাহলে কি পারা যাবে? হ্যাঁ, ওকে। তাহলে এইভাবে করেই আমাদেরকে করতে হবে ফাইলের ক্ষেত্রে। আর তেমন কোনো জটিলতা নাই, সমস্ত ফাইলগুলোই আমরা মোটামুটি করে ফেলতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমাদের যে আইটেমগুলো আছে তেমন জটিলতা কিছু নেই। বুঝা গেছে? প্রশ্ন আছে কারো? হ্যাঁ, এখন যেটা করতে হবে, ওই আমাদের কাছে যে ফাইলগুলো আছে সেগুলোকে একটু বাসায় যেয়ে একটু ট্রাই করে আমি এটা পুরো কমপ্লিট সেট করতে পারি কিনা একটু ট্রাই করলাম। ট্রাই করতে গিয়ে যে দেখি যে না হচ্ছে না, তাহলে কেন হচ্ছে না সেটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, এআই ফাইলে যে ফন্ট টন থাকে, কিন্তু এডিট করতে চাইলে আবার লাগবে, সেজন্য এআই ফাইল লাগবে। চায় এআই ফাইল চায়, ও বললো যে আমার একটা বাইরে যদি কাজ করলাম, ডিরেক্ট বলছে এআই ফাইল লাগবে, শুধু এআই ফাইল, ও অন্য কোনো ফরম্যাট নেবে না, ও এআই ফরম্যাট নেবে। একজনই একজনের জন্য হলেও তো আপনাকে শিখতে হবে। ধরেন 100 জনের মধ্যে একজন চাইছে, ওই একজনের জন্য হলেও তো শিখতে হবে। কে চাবে আমি তো সেটা জানি না, কিন্তু আমাকে তো রেডি থাকতে হবে যে আমি যে কোনো মানুষ চাইলে দিতে পারবো যেন, তাই নাকি? এই বিষয় তো এই হলো বিষয়। তো এখন মোটামুটি ফাইল সেট আপ হয়ে গেল। এখন আমাদের মানে একাডেমিক যে টপিকগুলো, যে টপিক নিয়ে যে আলোচনা, সেগুলো মোটামুটি আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের মূল যে কাজটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ফাইবারের অ্যাকাউন্ট করা, ফাইবারে প্রত্যেকে অ্যাকাউন্ট করা, অ্যাটলিস্ট মানে সবার আগে ফাইবারের অ্যাকাউন্টটা সবাই করে ফেলবেন। ফাইবারের অ্যাকাউন্ট করা খুবই ইজি, অ্যাকাউন্ট করা ইজি, আমি অ্যাকাউন্ট করার কথা বলতেছি, অ্যাকাউন্ট সাজানোর কথা বলতেছি না। এখন ফাইবারের অ্যাকাউন্ট 100% না হলে আপনি গিগ দিতে পারবেন না। মানে প্রোফাইল যদি 100% না হয়, আপনি গিগ দিলে সেই গিগ দিনেই করে দেবে। অতএব ফাইবারের অ্যাকাউন্ট এখন আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে এবার। অতএব অ্যাকাউন্টটা করে ফেলেন, আর অ্যাটলিস্ট গিগ দেওয়ার জন্য নিজেকে তৈরি করেন। ফাইবারে এখন যে অবস্থা, আপনার গিগ যদি এক্সট্রা অর্ডিনারি না হয়, গিগের ইমেজ ডিজাইন, তাহলে এখানে অর্ডার পাওয়া খুবই মুশকিল। মানে এক্সট্রা অর্ডিনারি মানে কি, এত সুন্দর হইতে হবে যেন বাইরে দেখেই থামে যায়। তার জন্য আপনাকে মানে অক্লান্ত পরিশ্রম করতে হবে, অক্লান্ত রিসার্চ করতে হবে, সুন্দর লোগো কালেক্ট করতে হবে, বিভিন্ন সোর্স থেকে আপনি লোগো কালেক্ট করবেন,
বিভিন্ন মার্কেট প্লেস থেকে লোগো কালেক্ট করবেন। ডিজাইন ক্রাউড আছে, 99 ডিজাইন আছে, জিলিয়ন ডিজাইন আছে। আমরা কিছু লিঙ্ক দিয়ে দিব যখন এগুলো নিয়ে আলোচনা করব। সেখান থেকে সুন্দর সুন্দর লোগো ডাউনলোড করবেন, এআই ফাইল ডাউনলোড করে সেই লোগোগুলোকে একটু মডিফাই করবেন, কালার চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করে দেবেন। আইকনটা ইউজ করলেন, নামটা চেঞ্জ করে দেবেন। কোম্পানির নাম একটা, আর একটা নাম ইউজ করলেন। এখানে যেমন ভোলে আর আছে, এখানে আপনি মনে করেন যে অন্য কিছু দিলেন। এখানে মনে করেন আপনি মোল এয়ার দিলেন, ভিড়ের জায়গায় এম করে দিলেন। সব ঠিক থাকলো, খালি এম। তাহলে কী হবে, ওই নামে সার্চ দিলে আর কোনো লোগো পাওয়া যাবে না। ঠিক আছে, মানুষ তো আর ওই আইকন দিয়ে খুঁজে বের করে না। আইকন তো ভোলে আর নামে সার্চ দিল যে দেখি এই নামে কোনো কোম্পানি আছে কিনা। আপনি আবার সেই দেখা গেলো ওদের কোম্পানির লোগো ইউজ করছেন আপনার গিগে, এটা আবার যদি ওদের পারমিশন না থাকে তাহলে কপিরাইট। সেজন্য একটু চেঞ্জ করে দিলাম নামটা, কালারটা চেঞ্জ করে দিলাম। ওদের লোগোটা ছিল ব্লু কালার, আমি একটু রেড ইউজ করলাম, অরেঞ্জ ইউজ করলাম। এইভাবে করে আমাদেরকে 5 থেকে 7টা সেট তৈরি করতে হবে। ফাইবারে গিগ দিতে গেলে 5টা ইমেজ লাগে। এই 5টা ইমেজ যত সুন্দর হবে, ফাইবার তত দ্রুত আপনার গিগটাকে প্রমোট করবে বাইরের সামনে। গিগের ইমেজ সুন্দর হলে ফাইবার প্রমোট করবে না। আপনার গিগে মানুষ ক্লিক করে কিন্তু অর্ডার দেয় না, তাহলে ওই গিগ র্যাঙ্ক করা শেষ হয়েছে। তার মানে ওর আপনার ডিজাইন পছন্দ হচ্ছে না। আর প্যাকেজিং, প্রাইজিং এগুলো তো আমরা আলোচনা করবই। তাহলে আমরা নেক্সট দিন আপনাদের অ্যাকাউন্টটা করে দিই ফাইবারের। যাদের ল্যাপটপ আছে নিয়ে এসেন, তাহলে আমরা অ্যাটলিস্ট একজনের করে দিতে পারবো। আর না হলে একান্ত না থাকলে এটাতেই করতে হবে। বুঝা গেল? কিন্তু কার ইনফরমেশন দিয়ে করবো? একটা ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, অনেক। যেমন ইমেল তো লাগবেই, প্রথম ইমেল লাগবেই। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক তো লাগবেই। ফেসবুক লাগবে, টুইটার লাগবে, ভিমিও লাগবে, আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, ওইগুলোতে আপনার সোশ্যাল মিডিয়া সাইট আছে, সবগুলোতে অ্যাকাউন্ট খোলা লাগবে। সবগুলো এখানে লিঙ্ক করতে হবে। প্রফেশনাল ছবি লাগবে প্রোফাইলের জন্য, প্রোফাইলের ডেসক্রিপশন দিতে হবে, স্কিল অ্যাড করতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এগুলো একটা একটা করে অ্যাড করবো, আর একটা একটা করে প্রোফাইলের পার্সেন্টেজ বাড়বে। ফাইনালি যখন 100% হয়ে গেল, তখন আপনি গিগ দেওয়ার জন্য রেডি। তখন আপনি গিগ দিতে হবে। এখন সেখানেও যদি সুন্দর অরিজিনাল ইমেজ না হয়, আপনি মনে করেন যে গুগল থেকে একটা ইমেজ নিয়ে এসে গিগ দিচ্ছেন, গিগ ডিনেই হয়ে যাবে। গিগ আর হবে না, সাবমিট হবে না। অতএব কপি ইমেজ ইউজ করার কোনো সুযোগ নেই। গিগ তো ডিলিট করে দেবে গিগটা। আর যদি বলে যে সেলার প্রোফাইল অ্যালাউ না, তাহলে শেষ। মানে যদি ওরা বলে যে আমরা এই সেলারের প্রোফাইল নেব না, তাহলে আর ওই ইমেল টিমেল দিয়ে আর হবে না। আবার নতুন করে ইমেল, নতুন করে ফেসবুক দিয়ে আবার ঝামেলা হতো। ওটাকে ঝামেলা। সেই জন্যে এমনভাবে আমাদেরকে গিগ দিতে হবে, এক চান্সের জন্য সব পার হয়ে যায়। আটকে গেলেই শেষ, আবার তখন ঝামেলা। ইমেল না খোলা যায়, ফেসবুক কার খুলবেন? আবার টুইটার, ফেসবুক এগুলো সব খোলা লাগবে। এই হচ্ছে বিষয়। পায়োনিয়ার লাগে কি না? পায়োনিয়ারটা পরেও অ্যাড করা যায়। পায়োনিয়ার শুরুতেই লাগবে না, যখন টাকা টোকা হবে তখন পায়োনিয়ার। পায়োনিয়ার খুলতে গেলে আবার স্মার্ট আইডি কার্ড লাগবে। স্মার্ট আইডি কার্ড ছাড়া আবার পায়োনিয়ার হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, সব লাগবে। তো ওটা পরের ধাপ, আগে টাকাগুলো জমা হোক, ফাইবারে অর্ডার আসুক। এই হচ্ছে বিষয়।
ফাইবারের অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে খুব একটা প্যারা নেই, চায় না, খুব রেয়ার। দেখা হলো যে আপওয়ার্কে কোনো কাজ করছেন ভাইয়া? আপনার অনেক আগে করছি, কিন্তু এখন করা হয় না। আপনারকে ওই যে বিট করা লাগে, হ্যাঁ করবেন আপনারা, কাজের স্কিল ভালো হলে বিট করবেন, কিন্তু বিটগুলো তো ফ্রি না, এখন তো বিট কিনতে হয়, কানেক্টগুলো কিনতে হয় এখন। তো করবেন, মানে কাজ তো করবই আমরা, যেহেতু এটা একটা ক্যারিয়ার হিসেবে নেবেন, লং টাইম কাজ করবেন, মানে এইটা কিভাবে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে এগুলা ফিউচার প্ল্যানিং। 2018 সালে আমাদের স্টুডেন্ট এখনও কাজ করতেছে, তাহলে ও তো ওইটাকে নিচ্ছে সেইভাবে সিরিয়াসলি। ওর তো আর অন্য কোনো প্ল্যানিং নাই, এইটাই প্ল্যানিং। তাহলে এটাই যদি প্ল্যানিং হয়, তাহলে এই 5 বছর ধরে কী করবে সে? 5 বছর থেকে সে কী করলো? এইটাকে নিয়েই তো রিসার্চ, এটাকে নিয়েই তো কিছু ইনকাম তো হবেই, কিন্তু ছাড়ি দেওয়া যাবে না, ছাড়ি দিলে শেষ। আমাদের একটা ছেলে 22 সালে মনে হয় 22-এর মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে মনে হয় ওদের কোর্স শেষ হলো, রেকর্ড করে ফেললো। আমাদের একদম ইতিহাসে এরকম স্টুডেন্ট পাইনি। ফাইবারে $13,000 রান করা শেষ। $13,000, এত কাজ পাচ্ছে সে, মানে কাজের অভাব নেই। $13,000 রান করে ফেলল, ভালো কাজ করতেছে। গিগ দিছে, গিগ তাহামরি যে সেই ইমেজ দিচ্ছে তাও না, ভিডিও দিচ্ছে একটা, বায়ার নক পেয়ে গেছে 2-1 দিন পরেই, গিগ দেওয়ার পরের দিনই অর্ডার পেয়েছে, কিছু রিভিউ টিভিউ নিছে, এই তো চলছে ভালো। বায়ার আসতেছে, যেটাই আসতেছে সেটাকেই স্যাটিসফাই করতেছে, ডিজাইন দিচ্ছে, বায়ার খুশি, বায়াররা বারবার আসতেছে, চলছে। 600 অর্ডার কমপ্লিট হয়ে গেল, মানে রেকর্ড ব্রেক। তো আল্লাহ উপরওয়ালা কখন কার উপর রহমত করবে বলা খুব মুশকিল, কিন্তু চেষ্টা তো করতে হবে আমাকে, এই হচ্ছে বিষয়। চেষ্টা করলে হবে, চেষ্টা করলে ঠিকই হয়, কোনো মিস নেই, লেগে থাকতে হবে, একদম জোকের মতো লেগে থাকতে হবে। এখন আমার অ্যাকাউন্ট গেছে, আমি যদি এখন চুপচাপ বসে থাকি তাহলে হবে? হাউতাস করলে হবে? হাউতাস করতে পারবে, আবার ঠান্ডা মাথায় আবার অ্যাকাউন্ট হবে, একটু না হয় ডিলে হইলো, সাময়িক কিছুদিন খারাপ লাগবে, কিন্তু আবার যখন তৈরি হবে আবার হবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।